আজকে পাঠ করছি আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর ৩য় পর্ব। পাখিটা আমাকে বেশ সাহায্য করছে, বুড়ো বলল। ঠিক এই সময় বুড়োর পায়ের তলায় চেপে রাখা গলুয়ের সুতোটা টান টান হয়ে গেল, আর ও তাড়াতাড়ি বইটা উপরে তুলে রেখে সুতোটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ছোট টুনা মাছের ওজনটা আন্দাজ করে সুতো টানতে লাগলো। সে যত টানছে বড়শিতে গেঁথে যাওয়া মাছের চটপটানি তত বাড়ছে, আর শেষটায় মাছের নীল পিঠ আর সোনালি দুপাশ যখন জলের ভেতর দৃশ্যমান হলো, তখন সে জোরসে কাছে মাছটাকে নৌকার উপর তুলে নিল। মাছটা নৌকোর পাটাতনে পড়ে আছে আর লেজ দিয়ে তক্তার উপর বাড়ি মারছে। ওর বোকাটে বড় চোখ আর শক্ত পোক্ত বুলেটের মতো শরীরটা ছটফট করছে। বুড়ো দয়া দেখিয়ে ওর মাথায় বৈঠা দিয়ে মেরে ওর ছটফটানি বন্ধ করল। ওর শরীরটা তখনও কাঁপছে। তারপর মাছটাকে গলুয়ের ছায়ায় রেখে ফেলল। অ্যালবাকোর মাছ, ভালো একটা টোপ হবে। মাছটার ওজনও 10 পাউন্ডের মতো। বুড়ো বেশ জোরে জোরেই বলল। একা থাকতে থাকতে কখন যে জোরে জোরে নিজের সাথে কথা বলা শুরু করেছে বুড়ো টের পেল না। আগেকার দিনে নৌকো বাইতে গেলে বুড়ো গান গাইতো, এমনকি রাতে কচ্ছপের নৌকায় একা একা বৈঠা বাওয়ার সময়ও সে গান ধরেছে। বোধহয় ছেলেটা নৌকা থেকে চলে যাবার একাকিত্বে সে জোরে জোরে নিজের সাথে কথা বলা শুরু করেছে। কিন্তু তার মনে পড়ছে না যখন সে ছেলেটার সাথে একসাথে মাছ ধরতে যেত তখন প্রয়োজন ছাড়া তাদের মধ্যে কথা হতো না। রাত্রিবেলা অথবা যখন বাজে আবহাওয়ার কারণে ঝড় আসতো তখন তারা কথা বলতো। সমুদ্রে প্রয়োজন ছাড়া কথা না বলাই চিরন্তন। এই কথা বুড়ো শ্রদ্ধার সাথেই মানত। কিন্তু এখন যখন আশপাশে বিরক্ত হবার মতো কেউ নেই, সে তার চিন্তাগুলো বলে ফেলে। এখন কেউ যদি আমাকে নৌকোয় এত জোরে জোরে কথা বলতে শোনে তাহলে নির্ঘাত আমাকে পাগল ভাববে, বুড়ো সশব্দে বলল। কিন্তু আমি তো এখনও পাগল হইনি, আর আমি কাউকে পরোয়াও করি না। যাদের অবস্থা একটু ভালো তারা তাদের নৌকোয় রেডিওর কথা শোনে এবং বেসবলের খোঁজখবরও রাখে। এটা বেসবল নিয়ে ভাবার সময় নয়, বুড়ো ভাবল। এখন শুধু একটা ব্যাপারেই ভাবতে হবে, যেটার জন্যে আমি জন্মেছি। এই ছোট মাছের আশেপাশেই বড় মাছটা আছে। আমি কষ্টে সৃষ্টে একটা অ্যালবাকোর ধরেছি মাত্র, কিন্তু ওগুলো দ্রুততার সাথে দূরে সরে যাচ্ছে। আর জলের উপর যা কিছু দেখা যাচ্ছে সবই দ্রুততার সাথে উত্তর পূর্বে সরে যাচ্ছে। এটা কি দিনের সময় জানিয়ে দিচ্ছে নাকি আবহাওয়া কোনো পূর্বাভাস, যেটা আমি এখনও টের পাইনি। সে এখন আর সৈকতের সবুজ রেখাটা দেখতে পাচ্ছে না, কিন্তু নীলচে পাহাড়ের চূড়াগুলোকে সাদা দেখাচ্ছে, যেন ওগুলো বরফে মোড়া। আর চূড়োগুলোর উপরে সাদা মেঘের স্তূপকে মনে হচ্ছে বরফের পাহাড়। সমুদ্র এখন কালো অন্ধকার হয়ে গেছে, কেবল মাঝে মাঝে আলো পড়ে জলে রংধনুর রং নিয়ে খেলছে। সূর্য এখন এত বেশি গরম যে ছুটে চলা প্ল্যাঙ্কটনের টিকিটাও দেখা যাচ্ছে না। বুড়ো তাকিয়ে দেখল সমুদ্রের নীল জলের গভীরে আলোর বিচ্ছুরণ আর মাইল খানেক গভীর সমুদ্রে সোজা নেমে যাওয়া সুতোগুলো। টুনা, এই জাতের সব মাছকে জেলেরা টুনা মাছ বলে জানে। শুধুমাত্র বাজারে বিক্রি করতে গেলে অথবা টোপ হিসেবে কাউকে দিতে গেলে মাছগুলোর প্রকৃত নাম বলে। সেই টুনা মাছগুলোও সমুদ্রের গভীরে চলে গেছে। সূর্য এখন অনেক বেশি উত্তপ্ত। বুড়ো তার ঘাড়ের পেছনের ছ্যাঁকা টের পেল, আর তার পিঠ বেয়ে দরদর করে ঘাম নেমে যাচ্ছে। আমি এখন শুধু ভেসে যেতে পারি, এমনকি একটু ঘুমিয়েও নিতে পারি। অবশ্য পায়ের বুড়ো আঙুলে একটা সুতোর ফাঁস লাগিয়ে রাখবো, যাতে টান পড়লেই ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে নিয়ে 85 দিন হয়ে গেল। আমার ভালোভাবে মাছ ধরা উচিত, বুড়ো ভাবল। ঠিক তখনই সুতোগুলোর দিকে তাকাতেই সে দেখল একটা সবুজ ছিপের মাথা তীব্রভাবে বেঁকে গেল। হ্যাঁ, এই তো, বুড়ো বলল, আর সঙ্গে সঙ্গে নৌকা না দুলিয়ে বৈঠাগুলো নৌকার উপরে তুলে রাখল। তারপর ডান হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনী দিয়ে সুতোটা আলতোভাবে চেপে ধরল। কোষে টান অথবা ওজন টের না পেলেও সে সুতোগুলোকে আলগাভাবে ধরে রাখল। কিছুক্ষণ পর একটা হালকা টান, তাও বেশি জোরালো না,
কিন্তু বুড়ো টের পেয়ে গেল ওটা আসলে কি। 100 বাউ জলের তলে টুনা মাছের টোপগাথা হাতে পিটিয়ে তৈরি করা বড়শির ডগায় যে সার্ডিন মাছগুলো লাগানো আছে সেগুলো গিলতে শুরু করেছে একটা মার্লিন মাছ। বুড়ো তার ছিপ থেকে সুতো ছাড়িয়ে বা হাতে আলতো করে ধরে আছে। সে এখন মাছটাকে অস্থির না করে তুলে কেবল আঙুলের মধ্য দিয়ে সুতো ছেড়ে যেতে লাগলো। এতটা গভীরে মাছটা নিশ্চয়ই অনেক বড় হবে, সে ভাবল। খাও হে মাছ, প্রাণ ভরে খাও। দেখো সমুদ্রের 600 ফিট গভীরে ঠান্ডার অন্ধকারে তোমার জন্য কেমন মাছ রেখেছি। অন্ধকারে আরেক চক্কর ঘুরে এসে খাও। সে আবার একটা হালকা টান টের পেল, তারপর একটা জোরালো টান। বড়শি থেকে সার্ডিন মাছের মাথা ভেঙে যাওয়া খুব কঠিন। তারপর সব কিছু শান্ত হয়ে গেল। বুড়ো চিৎকার করে উঠল, এসো আরেকবার হয়ে যাক, ঘ্রাণটা শুকে দেখো কি দারুণ না, ওদের খাও। তারপর তোমার জন্য আছে টুনা, শক্ত ঠান্ডার অসাধারণ। লজ্জা পেও না মাছ, খাও, প্রাণ ভরে খাও। সে বুড়ো আঙুল আর তর্জনীর ফাঁকে সুতোটা রেখে প্রতীক্ষায় আছে আর অন্য সুতোগুলোর দিকেও নজর রাখছে, কারণ মাছটা হয়তো উপরে বা নিচে সাঁতার কাটছে। কিছুক্ষণের মধ্যেই আবার সেই হালকা টান। ও এবার টোপটা গিলবেই, ঈশ্বর ওকে টোপ গিলতে সাহায্য করো। বুড়ো আবার চিৎকার করল। মাছটা টোপ গিলল না, মাছটা চলে গেল। বুড়ো কিছুই অনুভব করল না। ও এভাবে চলে যেতে পারে না, ঈশ্বরের দোহাই, ও চলে যেতে পারে না। ও ঘুরে আবার আসবে। ও বোধহয় আগে একবার বড়শিতে গাঁথা পড়েছে আর সেই অভিজ্ঞতাটা ওর মনে আছে। বুড়ো বলল। তারপর আবার সুতোয় হালকা টান আর বুড়ো খুশি হয়ে উঠল। এবার ওর পালা, ওটা টেপ গিলবেই। বুড়ো বলল। হালকা হালকা টানে বুড়োর মন খুশিতে ভরে উঠল। আর ঠিক তখনই প্রচণ্ড এক টান, আর অবিশ্বাস্য রকমের জোরের। এটা মাছটার ওজন জানান দিচ্ছে। বুড়ো আঙুলের ফাঁক দিয়ে সুতো ছেড়ে দিচ্ছে, গভীর থেকে আরও গভীরে। এক পাশে রাখা অতিরিক্ত সুতোর বান্ডিলের প্রথমটা নেমে যাচ্ছে। আঙুলের ফাঁক দিয়ে আলতোভাবে নেমে যাওয়া সুতো ধরে বুড়ো বুঝতে পারল মাছটার অনেক ওজন, যদিও সে তার বুড়ো আঙুলের চাপ সুতোর উপর এতটাই হালকাভাবে রেখেছে যে মাছটা কোনো টানই টের পাবে না। কি দারুণ মাছ! আর টোপটা ওর মুখের এক পাশেই আছে, আর ও ওটা নিয়েই ছুটে চলেছে। বুড়ো বলল। এবার মাছটা ঘুরবে আর টোপটা গিলে নেবে, বুড়ো ভাবল। কিন্তু এই কথাটা বুড়ো জোরে জোরে বলল না, কারণ বলে ফেললেই অনেক ভালো কথাই আর ফলে না। ও বুঝতে পারছে মাছটা বিশাল, আর ভাবছে টুনা মাছের টোপটাকে আড়াআড়ি মুখের ভেতর নিয়ে মাছটা দূরে সরে যাচ্ছে। সেই সময়ে মাছটা থেমে গেল, কিন্তু ভারী টানটা তখনও টের পাওয়া যাচ্ছে। তারপরেই টানটা আরও জোরালো হলো, আর বুড়ো আরও সুতো ছাড়তে লাগলো। এক মুহূর্তের জন্য বুড়ো সুতোর উপর আঙুলের চাপ শক্ত করলো। তখনই মাছের টান আরও জোরালো হলো, আর সুতো সোজা নিচে নামতে লাগলো। ও টোপ গিলেছে, এবার ওকে ভালো করে গিলতে দেব, বুড়ো বলল। সে আঙুলের ফাঁক দিয়ে সুতো ছাড়তে লাগলো। তারপর নিচু হয়ে বা হাত দিয়ে অতিরিক্ত একটা সুতোর বান্ডিল হাতে থাকা সুতোর সাথে গেরো দিয়ে ফেলল। এখন সে প্রস্তুত, কারণ যে বান্ডিলের সুতো মাছটা টেনেছে তার সাথে আরও 3টা 250 ফিট সুতোর বান্ডিলও তৈরি আছে। আর একটু খাও, ভালো করে খাও, সে বলল। এতটা পরিমাণ খাও যে বড়শিটা তোমার হৃৎপিণ্ডকে বিদ্ধ করবে এবং তুমি মারা পড়বে। তারপর সহজেই উপরে উঠে আসবে আর আমি হারপুনটা দিয়ে তোমাকে বিদ্ধ করব। ঠিক আছে, এখন কি তুমি প্রস্তুত? অনেকক্ষণ হলো খেলা দেখাচ্ছ, বুড়ো বলল। এবার? বুড়ো চিৎকার করে উঠল আর 2 হাতে সজোরে হ্যাঁচকা টান মারল। 1 গজ সুতো কোনো মতে টেনে এনে শরীরের পুরো শক্তি দিয়ে একবার বাম হাতে একবার ডান হাতে দিয়ে বারবার হ্যাঁচকা টান মারতে থাকলো। কিছুতেই কিছু হলো না। মাছটা কেবল ধীরে ধীরে সুতো টেনে যেতে লাগলো, আর বুড়ো ওকে 1 ইঞ্চিও টেনে তুলতে পারল না। তার সুতোগুলো ভারী মাছ ধরারই উপযোগী, এবং সে তার পিঠের উপর দিয়ে সুতোটা ঘুরিয়ে টান টান ভাব রাখল। সুতো তখন এতটাই টান টান যে সুতো থেকে জলের ফোঁটা লাফিয়ে পড়ছে। তারপর সুতোর টানে জলের মধ্যে শীষ দেওয়ার মতো শব্দ হতে থাকল। নৌকা তখন মাছের টানে উত্তর পশ্চিম দিকে চলতে শুরু করেছে।
মাছটা একই রকমভাবে টেনে চলেছে, শান্ত জলের মধ্যে ধীর গতিতে ছুটে চলছে। অন্য টোপগুলো তখনও জলের তলায়, সেখানে কিছুই করার নেই। আহা, ছেলেটা যদি এখন সাথে থাকতো! মাছটাকে কোথায় আমি টানবো তা নয়, মাছটাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সুতোটা টেনে ধরতে পারি, কিন্তু তাহলে মাছের টানে সুতোটা ছিঁড়ে যাবে। মাছটাকে আমি যতটা পারি ধরে রাখবো, প্রয়োজনে আরও সুতো ছাড়বো। ঈশ্বরকে ধন্যবাদ যে ও ক্রমশ সামনের দিকে ছুটছে, নিচের দিকে নেমে যাচ্ছে না। বুড়ো বেশ জোরেই বলল, ও যদি নিচে নামতে চায়, আমি জানি না কি করব। আমি সত্যিই জানি না আমি কি করব। যদি একদম নিচে গিয়ে মরে, তাহলেও কি করব জানি না, কিন্তু কিছু একটা তো করতেই হবে। এমন অনেক কিছুই আছে যা আমি করতে পারি। সে তার পিঠের উপর সুতো ধরে থাকলো আর জলের মধ্যে সুতোর গতিবিধি লক্ষ্য করল। নৌকো উত্তর পশ্চিম দিকে একইভাবে এগিয়ে চলেছে। ওকে মরতে হবে, ও এইভাবে চিরকাল ছুটে যেতে পারবে না, বুড়ো ভাবল। কিন্তু 4 ঘন্টা কেটে গেল। মাছটা একইভাবে সমুদ্রের আরও গভীরে সাঁতরে চলেছে, নৌকোটাকে টানতে টানতে, আর বুড়ো একইভাবে পিঠের উপর দিয়ে সুতোটা ঠেস দিয়ে আছে। দুপুরে আমি ওকে বড়শিতে গেঁথেছি, এখন পর্যন্ত আমি ওকে একবারও দেখলাম না, বুড়ো বলল। সে মাছটা গাঁথবার আগেই ওর খড়ের তৈরি টুপিটা মাথার উপর চেপে বসেছিল। এখন সেই টুপির ঘষাটা কপালটায় কেটে যাচ্ছে, আর তার খুব পিপাসাও পেয়েছে। আরও খুব সাবধানে, সুতোয় যাতে হ্যাঁচকাটার না পড়ে, সেইভাবে হাঁটু মুড়ে বসে গলুইয়ের দিকে যতটা সম্ভব ঝুঁকে এক হাত দিয়ে জলের বোতলটা টেনে আনলো, আর বোতল খুব অল্প একটু জল খেলো। তারপর গলুয়ে রাখা পাল গোটানো মাস্তুলটার উপরে বসে বিশ্রাম নিতে লাগলো। ও এখন আর কিছুই না ভাবার চেষ্টা করলো, কারণ ওকে এখন সহ্য করতে হবে। তারপরও পেছনে তাকিয়ে ডাঙার দেখা পেল না। এতে কিছু যায় আসে না। হাভানার আলোর নিশানা দেখে আমি যে কোনো সময় ফিরে আসতে পারি। সূর্য ডুবতেও আরও 2 ঘন্টা বাকি আছে, আর তার আগেই হয়তো মাছটা জলের উপরে ভেসে উঠবে। তখন যদি নাও ওঠে, তাহলে চাঁদ ওঠার পর ভেসে উঠবে। তাও যদি না হয়, ও নিশ্চয়ই সূর্য ওঠার সময়ও ভেসে উঠবে। আমার গায়ে এখনও শক্তি আছে, আর আমার মাংসপেশিতে এখনও খিল ধরেনি। ওর মুখেই বরং বড়শি গেঁথে আছে। আমি যদি তাকে দেখতে পেতাম, আমি ওকে একবারের জন্য দেখতে পেলেও বুঝতাম যে কিসের সাথে লড়ছি, বুড়ো ভাবল। সারা রাত ধরে মাছটা কোনো দিক বদলে না করে একই দিকে ছুটে চলল। আকাশের তারা দেখে বুড়োর এমনই মনে হলো। সূর্য ডোবার পর ঠান্ডায় ওর পিঠের বাহুর আর বুড়ো হয়ে যাওয়া পায়ের ঘাম শুকিয়ে গেল। সে টোপের বাক্স ঢাকা দেওয়া চটের বস্তাটাকে দিনের আলোয় শুকিয়ে রেখেছিল। সূর্য ডোবার পর সে বস্তাটা গলার সাথে বেঁধে পিঠের উপর ঝুলিয়ে দিল, আর খুব সাবধানে সুতোটাকে বস্তার উপর দিয়ে নিয়ে এসে তার কাঁধের উপর দিয়ে ঘুরিয়ে নিল। বস্তাটা থাকায় সুতোর টানটা আর ওর পিঠে লাগবে না। আর তাই ও সামনে ঝুঁকে গলুয়ে হেলান দিয়ে মোটামুটি আরামদায়ক অবস্থায় বসল। এতে কেবল তার অস্বস্তিটাই কমল, কিন্তু তার কাছে এটাই অনেক আরামের বলে মনে হলো। আমরা কেউ কারো কোনো ক্ষতি করব না, অন্তত যতক্ষণ এভাবে চলছে, ও বুড়ো ভাবল। উঠে গিয়ে নৌকোর কিনারে দাঁড়িয়ে প্রস্রাব করল সে। তারপর আকাশে তারার দিকে তাকিয়ে নিজের গতিপথ বুঝে নিল। তার কাঁধ থেকে সোজা নেমে যাওয়া দড়িটাকে পানিতে জ্বলন্ত ফসফরাসের রেখার মতো লাগছে। এখন ওদের চলার গতি ধীর, আর হাভানার বন্দরের আলোগুলোও ম্লান হয়ে আসছে। তাই সে বুঝতে পারল স্রোতটা ওদের পূর্ব দিকে নিয়ে যাচ্ছে। হাভানার শেষ আলোকছটাটুকুও যদি হারিয়ে ফেলি, তাহলে বুঝব আমরা আরও পূর্ব দিকে সরে এসেছি। মাছটা যদি আগের মতোই চলতে থাকে, ওই আলো আরও কিছুক্ষণ দেখা যাবে। না জানি আজকে বেসবলের বড় লিগগুলোতে কি হয়েছে। একটা বড় রেডিও থাকলে মাছ ধরাটা জমতো, সে ভাবল। এখন আর কিছু না ভেবে একটা চিন্তাই করা উচিত, যা করছি তার। বোকার মতো কিছু করা ঠিক হবে না, সে আরও ভাবল। তারপর সে চিৎকার করে উঠল, আমার যদি একটা ছেলে থাকতো, সে এসব দেখতো আর আমাকে সাহায্য করতে পারত। বুড়ো বয়সে কারোই একা থাকা উচিত নয়, সে ভাবল। কিন্তু এটা থেকে রক্ষে পাওয়ার উপায়ও নেই। যে টুনা মাছটা ধরে রেখেছি,
নিজের শক্তি সঞ্চয়ের জন্য ওটা পচে যাওয়ার আগেই খেয়ে নেওয়া উচিত। কাল সকালেই ওটা খাওয়ার ব্যাপারে ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে, নিজেকে বলল সে। রাতের বেলা দুটো শুশুক নৌকার পাশে এসে জলে হাবুডুবু খেতে লাগলো আর শীষ দিতে লাগলো। বুড়ো শীষ শুনেই বলে দিতে পারে কোনটা পুরুষ আর কোনটা মাদি। এরা খুব ভালো, এরা খেলে, এরা মজা করে, একে অন্যকে ভালোবাসে। উড়ুক্কু মাছেদের মতো এরাও আমাদের আপনজন, সে বলল। তারপর বড়শিতে গাঁথা বিশাল মাছটার প্রতি ওর দয়া হলো। কি দারুণ সুন্দর এক মাছ, জানি না ওর বয়স কত হলো, সে ভাবে। জীবনে কখনো এমন অদ্ভুত আচরণের এত শক্তিশালী মাছ আমি ধরিনি। মাছটা মনে হয় খুব চালাক, তাই লাফিয়ে উঠছে না। না হয় লাফিয়ে কিংবা দড়িতে হ্যাঁচকা টান মেরে আমাকে অসহায় করে তুলতে পারত। মাছটা মনে হয় এর আগেও অনেকবার বসে গিলেছে, আর সেই কারণে লড়াই করার উপায়টা ও জানে। বেচারা জানেই না যে ও কেবল একজনের সাথেই লড়ছে, তাও একজন বুড়ো মানুষের সাথে। কিন্তু মাছটা অনেক বড়, আর বাজার নিয়ে গেলে বেশ ভালো দামেই বিক্রি হবে। ও পুরুষের মতোই টোপ গিলল আর পুরুষের মতোই ছুটে চলছে, এবং যুদ্ধে তার কোনো ক্লান্তি নেই। বুঝতে পারছি না ওর কোনো পরিকল্পনা আছে কিনা, নাকি ও আমার মতোই জেদি, বুড়ো ভাবল। তার মনে পড়ে একবার একজোড়া মার্লিনের একটাকে সে বড়শিতে গেঁথেছিল। পুরুষ মাছ সব সময় মাদি মাছটাকে আগে খেতে দেয়, আর মাদি মাছটা বড়শি গেলার ভয়ে যন্ত্রণায় দিশেহারা হয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচণ্ড টানাটানি করছিল, আর কিছু সময়ের মধ্যেই ক্লান্ত হয়ে পড়েছিল। এবং এই পুরো সময়ে পুরুষ মাছটা ওর সাথে ছিল আর সুতোর চারপাশে ঘুরপাক খাচ্ছিল। ও এতটা কাছে ছিল যে বুড়োর ভয় হচ্ছিল ও ধারালো লেজ দিয়ে সুতো টেনে না দেয়। যখন বুড়ো মাদিটাকে কোচ দিয়ে গাঁথল আর ও শিরিষ কাগজের মতো খসখসে ঠোঁট দুটো চেপে ধরে ডান্ডা দিয়ে মাথায় মেরে প্রায় আয়নার পেছনের দিকে রঙের মতো করে তুলল, আর শেষ পর্যন্ত ছেলেটার সাহায্যে মাছটাকে নৌকার উপরে তুলল, তখনও পুরুষ মাছটা নৌকার আশেপাশেই ঘুরছে। তারপর বুড়ো যখন সুতোগুলো গুছিয়ে আবার হারপুনটা তৈরি করতে শুরু করে সঙ্গিনীর শেষ অবস্থা দেখার জন্য, পুরুষটা জল থেকে শূন্যে লাফিয়ে ওঠে আর ওর বুকের সাথে হালকা নীল ডোরাকাটা ডানা দুটো মেলে দিয়ে সমুদ্রের গভীরে নেমে যায়। বুড়োর মনে আছে মাছটা খুব সুন্দর ছিল, আরও শেষ পর্যন্ত সঙ্গিনীর সাথেই থেকেছে। এটা ছিল আমার দেখা সবচেয়ে করুণ দৃশ্য। ছেলেটাও মনে খুব কষ্ট পেয়েছিল। তারপর আমরা মাছটার কাছে ক্ষমা চাই আর কেটে টুকরো টুকরো করি, বুড়ো ভাবল। ছেলেটার সাথে থাকলে বেশ হতো, বুড়ো বেশ জোরেই বলল। তারপর গলুয়ের সামনের অংশে পাটাতনের গোলাকৃতির তক্তার উপরে বসল সে। কাঁধের উপর দিয়ে বড়শির টানে মাছটার শক্তি টের পাচ্ছে সে। মাছটা তাকে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। শুধু একবার আমার প্রতি বিশ্বাসহীনতার কারণে তাকে নিজের একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, বুড়ো ভাবল। সব ফন্দি ফিকির আর বিশ্বাসহীনতার চোরাবালি এড়িয়ে দূর সমুদ্রের কালো জলে নিজের ঘর বেছে নিয়েছিল সে। আমার লক্ষ্য ছিল লোকালয় ছাড়িয়ে সেখানে গিয়ে ওকে খুঁজে বের করা। পৃথিবীর সব লোকালয় এড়িয়ে আজ আমরা মিলিত হতে পেরেছি এবং দুপুর থেকেই একসাথে আছি, এবং আমাদের সাহায্য করার কেউ নেই এখানে। আমার মনে হয় জেলে না হওয়াটাই উচিত ছিল, কিন্তু এটার জন্যই আমি জন্মেছি। ভোরে আলো ফুটলেই আমাকে টুনাটা খেতে হবে, বুড়ো ভাবল। ভোরের আলো ফুটবার ঠিক আগে পেছনের টোপগুলোয় কিছু একটা ধরা পড়ল। ও ফাতনাটা ভাঙার শব্দ শুনতে পেল। তারপর নৌকোর উঁচু ধার ঘেঁষে বড়শির সুতো বেরিয়ে যেতে লাগলো। অন্ধকারে সে তার ছুরিটা বের করল আর বা কাঁধে সব ভার নিয়ে পেছনে একটু বাঁকা হয়ে পাটাতনের সাথে ঘষে সুতোটা কেটে দিল। তারপর সবচেয়ে কাছের আর একটা বড়শির সুতোও কেটে দিল এবং এই অন্ধকারে বাড়তি সুতোগুলোর কাটা মাথা একসঙ্গে জোড়া দিল। এক হাতে অত্যন্ত দক্ষতার সাথে কাজটা করল সে। শক্ত করে গেড়ে দেওয়ার পর পা দিয়ে চেপে ধরল সুতো। এখন তার কাছে 6টা বাড়তি সুতোর বান্ডিল হলো। প্রতিটা খণ্ডিত বড়শি থেকে একটা করে মোট 2টো পেয়েছে, আর মাছটা যে টোপ গিলেছে তা 2টোই রইল। এখন সবগুলো একসাথে জুড়ে দেওয়া হলো। 40 বাও নিচে যে টোপটা ফেলা হয়েছে সেখানে গিয়ে ও সুতোও কেটে ফেলব।
তারপর বাড়তি সুতোগুলোর সাথে জুড়ে নেব। এতে 200 বা ভালো মানের কাতালান সুতো আর কয়েকটা বড়শি আর ফাতনা হারাতে হবে আমাকে। এই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু অন্য মাছ ধরতে গেলে সে যদি এই মাছটার দড়ি কেটে দেয়, এর কি হবে? এইমাত্র যে মাছটা টোপ গিলল সেই মাছটা কী মাছ আমি জানি না। এটা একটা মার্লিন, ব্রডবিল অথবা একটা হাঙরও হতে পারে। সেই দিকে খেয়াল করার সময় আমার নেই। আমি খুব দ্রুত সেটা থেকে মুক্তি চেয়েছি, বুড়ো ভাবল। আবারও চিৎকার করে উঠল, ছেলেটা যদি আর সাথে থাকতো। কিন্তু ছেলেটা এখন তোমার সঙ্গে নেই। তুমি সম্পূর্ণ একা, নিজেই নিজের ভরসা। অন্ধকার হোক কিংবা অন্ধকার ছাড়াই সেই সুতোটার কাছে যাও এবং সেটা কেটে জুড়ে নাও, বুড়ো নিজেকেই যেন বলল। সে তাই করল। অন্ধকারে কাজটা বেশ কঠিন, আর মাঝখানে একবার বড় মাছটার হ্যাঁচকা টানে পাটাতনের উপর পড়ে গিয়ে ওর চোখের নিচে কেটে গেল। গালের উপর রক্তের ধারা প্রবাহিত হলো, তবে ওর চিবুকের কাছে পৌঁছাবার আগেই জমে শুকে গেল এবং সে আবার সেই গলুয়ের সামনের অংশে গিয়ে কাঠে হেলান দিয়ে বসে পড়ল। চটটা নতুন করে কাঁধে বসায় সে, তারপর সাবধানে দড়িটা কাঁধের অন্য অংশে সরিয়ে ভালো করে চেপে ধরল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।